এই মুহূর্তে করোনা মহামারীর এই সময়ে এসে যখন বাংলাদেশে লকডাউন দেয়া হলো করোনাকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্যে, তখন মানুষের পাশে, বিশেষ করে যারা কিছুটা অসহায়, কিছুটা দুর্বল, তাদের পাশে দাঁড়ানোর জন্য এক ধরনের আকুতি আমরা সবার মধ্যেই দেখতে পাচ্ছি। কিন্তু যখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হয়েছিল, তখনও চট্টগ্রামে আমরা ডক্টর বিদ্যুৎ বড়ুয়াকে দেখলাম যে একটি ফিল্ড হসপিটাল করে মানুষের পাশে দাঁড়িয়েছে। এবং বাংলাদেশে মানুষের পাশে মানুষে দাঁড়ানোর সংখ্যা বেশ অনেক, এবং যার যা কিছু আছে তা নিয়ে এদেশের মানুষের পাশে অন্য মানুষের দাঁড়িয়ে যাওয়ার নজিরও কম নয়। আজ এসএসআরএম জনতন্ত্রে গণতন্ত্রে মানবতার পাশে মানুষের পাশে দাঁড়ানোর সে কথাগুলো নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছে আমি আনোয়ার সাদি। আপনাদের স্বাগত জানাচ্ছি। এসএসআরএম জনতন্ত্রে গণতন্ত্রের আজকের অতিথি ডক্টর আবুল হাসান মিল্টন, চেয়ারম্যান ফাউন্ডেশন ফর ডক্টর সেফটি অ্যান্ড রাইটস, জনাব ব্যারিস্টার মীর হেলাল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি, ব্যারিস্টার হাসান হাবিব, আইনজীবী, এবং ডক্টর বিদ্যুৎ বড়ুয়া, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলোচনাটা শুরু করতে চাই ডক্টর বিদ্যুৎ বড়ুয়া আপনাকে দিয়ে। জি, আশা করছি আপনি শুনতে পাচ্ছেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, এই যে মানুষের পাশে এই মুহূর্তে সরকার চেষ্টা করছে নানানভাবে, পলিসি, হসপিটালস, চিকিৎসা, বিশেষজ্ঞ মতামত, নানানভাবে টিকা ইত্যাদি ইত্যাদি। কিন্তু এসবের পাশাপাশি মানবতার পাশে মানুষ এখন কিভাবে দাঁড়াতে পারে? নিউজ 24 সকল দর্শককে শুভেচ্ছা জানাচ্ছি। আর যে বিষয়টা আপনি উল্লেখ করেছেন, সরকার এই বছরে গত বছরের তুলনায় করোনা মহামারী নিয়ন্ত্রণে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছে, অনেক স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। আমি একটু উদাহরণ দিলেই বুঝতে পারবো। গতবার আমরা ক্রাইসিস মোমেন্টে চট্টগ্রাম ফিল্ড হসপিটাল করেছিলাম, সেখানে অনেক রোগী ভর্তি হয়েছিল। বর্তমানে চট্টগ্রামে কিছু আইসোলেশন সেন্টার অলরেডি তৈরি হয়েছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বিদ্যানন্দ। কিন্তু গতকাল একটা টিভি রিপোর্টে দেখা গেছে বেশিরভাগ আইসোলেশন সেন্টার গুলো খালি পড়ে রয়েছে। এবং আজকে ঢাকায় দেখলাম সকালে প্রায় 50 থেকে 60টা আইসিইউ খালি রয়েছে, চট্টগ্রামে অনেক সিটির সঙ্গে খালি রয়েছে। আমি বলি যে মানুষ অনেকটা গত বছর থেকে এই বছর অনেক অভিজ্ঞতা অর্জন করেছে করোনা মহামারী যে প্রতিরোধে, এবং কোন ধরনের রোগীকে হসপিটালে নিতে হবে সেটি অনেক মানুষই জানাশোনা রয়েছে। পাশাপাশি অনেকে অক্সিজেন সিলিন্ডার এবং প্রাইমারি যতক্ষণ পর্যন্ত অক্সিজেন লেভেল একটা মিনিমাম লেভেলের নিচে যাচ্ছে না, ততক্ষণ তার হসপিটালে যাচ্ছে না। আর মানবতার পাশে তো মানুষ দাঁড়াচ্ছে বিভিন্ন তৃণমূলের বিভিন্ন জায়গায়, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা পরিষদ এবং স্থানীয় সকল পর্যায়ের নেতৃস্থানীয় যারা বিত্তশালী রয়েছে ত্রাণ নিয়ে দাঁড়াচ্ছে। আর আমরা যারা চিকিৎসক, আমরা টেলিমেডিসিন দিচ্ছি, অনেক আমরা হোমস্টে বাসায় গিয়ে সেবা দিয়ে দিচ্ছি। এভাবে ছোট ছোট স্বেচ্ছাসেবী সংগঠনগুলো অনেক কিছু কাজ করছে, যেমন খুলনা ব্লাড ব্যাংক, খুলনা অক্সিজেন ব্যাংক, এবং আমাদের চট্টগ্রাম রোটারি অক্সিজেন ব্যাংক, আমরা বিভিন্ন এই ধরনের ছোট ছোট এরিয়া ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক, এলাকা ভিত্তিক যে তরুণ তুর্কি স্বেচ্ছাসেবক হিসেবে মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। জি, আমি আপনার কাছে আবার আসবো। জনাব ডক্টর আবুল হাসান মিল্টন, যে 333-এ ফোন করে সহায়তা চাওয়ার জন্য যে অপশন বাংলাদেশে খোলা হয়েছে, সেখানে প্রায় 97,000-এর মতো কল এসেছে, এবং তাদের অনেকেই সহায়তা পাবেন বলেই ধারণা করা হচ্ছে। তাহলে কি এই মুহূর্তে চিকিৎসার পাশাপাশি মানুষের পাশে নানান জিনিসপত্র নিয়ে দাঁড়ানোর সময়? ধন্যবাদ। আমার পূর্ববর্তী বক্তা ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া উদাহরণ দিয়েই বলেছে, এবং এখন অবশ্যই মানুষের পাশে দাঁড়ানোর সময়। কারণ করোনা সংক্রমণ যখন ঊর্ধ্বমুখী হয় এবং স্বাস্থ্য ব্যবস্থার উপর যখন চাপটা খুব বেশি পড়ে, তখনই একটা প্রতিকার হিসেবে, প্রতিরোধ হিসেবে আমরা লকডাউনের বিভিন্ন মাত্রার কথা ভাবি। এবং বাংলাদেশেও এখন লকডাউন চলছে, আপনারা জানেন। এবং এই লকডাউন করার সময় লকডাউনের কিছু অর্থনৈতিক এবং সামাজিক কনসিকুয়েন্স তৈরি হয়, এবং বিশেষ করে যারা দিন আনে দিন খায় বা যাদের ঘরে উপার্জনক্ষম ব্যক্তিরা যখন বাইরে কাজ করতে যায় না, তখন এই সাহায্যগুলোর প্রয়োজন হয়, অন্য সাহায্য বা অন্যান্য সামাজিক সাহায্য। এবং এটা আমরা সবসময় বলে এসেছি। গত বছর ঠিক এই সময়, এই দিনেই আপনাদের নিউজ 24 চ্যানেলেও আমরা বলেছিলাম এই কথাগুলো। কিন্তু যেটি বলা হলো যে সরকার 1 বছরের অভিজ্ঞতায় অনেক বেশি সমৃদ্ধ,
যে কারণে সরকার এখন যা যা করণীয় সেটি করতে পারছে অনেক ক্ষেত্রে, বিশেষ করে লকডাউনের জন্য যাদের কষ্ট হওয়ার কথা বা কষ্ট হচ্ছে সেই সব সমস্যাগুলো অ্যাড্রেস করার জন্য আমরা দেখছি যে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে, এবং এমনকি মধ্যবিত্ত যারা কারো কাছে সাহায্যের জন্য হাত চাইতে পারে না তাদের জন্য একটি ফোন নাম্বার দিয়ে, হটলাইন নাম্বার দিয়ে বলা হয়েছে, এবং তারা চাইবা মাত্রই তাদের কাছে সাহায্য পৌঁছে যাচ্ছে। এবং একটু আগে ফেসবুকে দেখছিলাম যে একজন কি করে ফোন করেছে যে এটা কাজ করে কিনা দেখার জন্য, দুজন সচ্ছল মানুষ, এবং সাথে সাথে সাহায্য চলে যাচ্ছে। তো এই বিষয়গুলো হলো যে কোনো প্রতিকূলতায়, যে কোনো দুর্যোগে, মহামারীতে আমরা এই বিষয়গুলো দেখতে পারি যে মহামারীর একটা ভালো দিক হলো যে আমাদের সক্ষমতা গুলো আমরা এই সময় বৃদ্ধি করি। গত বছর এই সময় যে হাহাকার গুলো ছিল, এবছর পরিস্থিতি হয়তো সংক্রমণের হার অনুযায়ী হয়তো আরো বেশি খারাপ, কিন্তু মোকাবেলার জায়গাটা কিন্তু গতবারের চাইতে অনেক বেশি পরিকল্পিত, অনেক বেশি উন্নত। এবং আমরা আলোচনা করছি এই মহামারীর যে বিষয়টা হলো, সবসময় আমরা একটা সম্ভাবনার কথা বলি, এবং এই মুহূর্তে আমরা আলোচনা করছি যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, সেটির কতখানি ছোঁয়া বাংলাদেশে এসে লাগবে। এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, এবং আমরা আগের থেকে আলোচনা করার ফলে যে সুবিধাটা হচ্ছে যে আমাদের মধ্যে একটা প্রস্তুতি তৈরি হচ্ছে, যেটা একদিকে স্বাস্থ্য খাতে, একদিকে অর্থনীতির জন্য, আরেকদিকে সামাজিক, রাজনৈতিক ও অন্যান্য বিষয়। সুতরাং অবশ্যই এই এই সহায়তা গুলো প্রয়োজন। এবং একটা জিনিস খুব জরুরি যে সরকারের একার পক্ষে এরকম বৈশ্বিক মহামারীকে মোকাবেলা করা সম্ভব না। এখানে বিশ্বের বিভিন্ন দেশ যেমন ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে, ঠিক একইভাবে বাংলাদেশে যদি আমরা সরকারের মুখের দিকে তাকিয়ে থাকি তাহলে এই কাজটা অনেক কঠিন হয়ে যাবে। এবং সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন উদ্যোগ, এনজিও সহ সবাই মিলে যদি আমরা এই মহামারীটাকে মোকাবেলা করি তাহলে আমাদের সবার জন্য কাজটা সহজ হয়, মোকাবেলাটাও সহজ হয়, ফলাফলটাও সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনুকূল হয়ে যায়। জি, আমি আপনার কাছে আবার আসবো। ব্যারিস্টার হাসান হাবিব, তাহলে যারা মধ্যবিত্ত, মুখ ফুটে কিছু বলতেও পারেন না কিন্তু সত্যি সত্যি অভাবে পড়ে আছেন, তাদের জন্য কি করা? আপনার প্রশ্নটা আরেকবার করবেন, আমি ঠিকভাবে শুনতে পারিনি, এখানে সাউন্ডটা আসেনি। আমি বলছি যে এই যে 333 করে সহায়তা করার জন্য একটি সুযোগ তৈরি করা হয়েছে সরকারের দিক থেকে, কিন্তু তারপরেও তো কিছু মধ্যবিত্ত আছেন যারা আসলে মুখ ফুটে কিছু বলতে পারেন না কিন্তু বিপদে পড়লে ভেতরে ভেতরে কষ্ট পান, তাদের জন্য আসলে কি করা যায়? ধন্যবাদ আপনাকে প্রশ্নটি। গত বছর আমি ব্যক্তিগত ভাবে চেষ্টা করেছিলাম, আমি যেমন আমার উদ্যোগটা কেমন ছিল সেটা শেয়ার করতে পারি। আমি আমার কাছে যে ব্যক্তিগতভাবে মেসেজগুলো আসতো সেখানে একটা টোকেন সিস্টেম করে দিতাম, এবং একটা নির্দিষ্ট জায়গা ছিল সেখানে যে সেই টোকেনটা মোবাইলে দেখালেই সেটা তাদেরকে 1 মাসের খাদ্যদ্রব্য দিয়ে দেওয়া হতো, চাল, ডাল, আরো যে জিনিসগুলো প্রয়োজন হয়। এখন ব্যক্তিগত উদ্যোগে তো খুব বেশি মানুষকে সহযোগিতা করা সম্ভব না, তারপরেও সে গত বছর প্রায় দেখা যাচ্ছে 5,000 পরিবারের মতো সাহায্য করতে সমর্থ হয়েছিলাম। বিভিন্ন বন্ধু বান্ধব এবং আরো যারা পরিচিত আছেন, অপরিচিত অনেক মানুষই দেশের বাইরে থেকেও তারা অর্থ সহযোগিতা পাঠিয়েছেন। তো দেখা যাচ্ছে যে একটা সময় দেখা গেল যে আমাকে বিভিন্ন ধরনের মানুষজন মেসেজ পাঠালো, আপনি যে কথাটা আসলে বলছেন, আমাকে মেসেজগুলো পাঠিয়ে বলতো যে ভাইয়া কিছু মনে করবেন না, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, এবং আমাদের এই আমরা যে আপনাকে মেসেজগুলো পাঠাচ্ছি এটাও কোথাও শেয়ার করবেন না, এবং কোথাও যাতে আমাদের কোনো ছবি শেয়ার করা না হয়। তো আমি সেখানে কিন্তু দেখলাম যে তাদের কথাবার্তাতেই কিন্তু বোঝা যাচ্ছে যে তারা বেশ ভালো ফ্যামিলি। আমি উত্তরাতে একটা ফ্যামিলি পেয়েছিলাম, তারা মানে স্কুল বুয়েটের ছাত্র, সে কোচিং করে তার ফ্যামিলি চালাতো, কিন্তু যেহেতু কোচিং বন্ধ হয়ে যায় করোনার কারণে তখন কিন্তু সে বিপদে পড়ে যায়। এখন সে তো আর কোথাও যে অর্থ সহযোগিতা চাইতে পারছে না, এবং আমি একজন ফ্ল্যাট বাড়িতে থাকে ইস্কাটনে। তো একটা মানুষ যখন অ্যাপার্টমেন্টে থাকে আপনার বুঝতে হবে যে তার আর্থিক অবস্থা খুব একটা খারাপ না। একটা অ্যাপার্টমেন্ট ইস্কাটনের মতন একটা জায়গায় যদি থাকে কেউ, কিন্তু সেও কিন্তু দেখা যাচ্ছে যে সহযোগিতার জন্য এসেছিল। একটা কোন পর্যায়ে মানুষ গেলে এভাবে আসতে পারে। তারপর এমনও হয়েছিল যে একজন ইঞ্জিনিয়ারের ওয়াইফ, তিনি আমার বাসার সামনে এসে প্রায় 3 দিন দাঁড়িয়েছিলেন, কিন্তু
যোগাযোগ করে নাই, হয়তো মানুষ জানবে দেখে। তৃতীয় দিন আমি বাসা থেকে বের হওয়ার পর সে আমাকে দেখে পার্সোনালি আমার কাছে বলে, এবং তার একটাই ভয় ছিল তার হাজবেন্ড বা তার শ্বশুর বাড়ি যাতে কোনোভাবে না জানতে পারে। তার হাজবেন্ড জানলে সে খুবই আত্মসম্মান বোধে একটা বিষয় আছে, সেলফ রেসপেক্টের বিষয় আছে। তো তার বাচ্চার স্কুলের ফিস দিতে পারছে না। তো এগুলো আমি শেয়ার করার মূল কারণটা হচ্ছে, যারা বাসায় বসে আছেন, যারা টেলিভিশনের সামনে দর্শকরা দেখছেন দেশে বা দেশের বাইরে, তারা অনেকেই হয়তো ভাবেন যে সবকিছু ঠিক হয়ে গেছে, সবকিছু ভালোভাবে চলছে। আর মিল্টন ভাই যেটা বললেন কথাটা সত্যি, বিদ্যুৎ ব্যুরো যেটা বললেন, তিনি সরকারের যেমন বেশ কিছু ভালো উদ্যোগের কথা উল্লেখ করেছেন, আবার মিল্টন ভাইও তো বললেন যে সরকারের একার পক্ষে শুধুমাত্র এটা করা সম্ভব না, সরকারি বেসরকারি ব্যক্তিগত সবভাবে এগিয়ে আসতে হবে। বাট এক নাম্বার কথা হচ্ছে আমাদের দুইটা বিষয় বুঝতে হবে। একটা হচ্ছে করোনা কোথাও চলে যায়নি, এবং পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার যে অবস্থা, আমরা জানি যে কিছুদিন আগেই যশোরে প্রায় 10 জন ভারত থেকে আসা রোগী তারা হসপিটাল থেকে পালিয়ে গিয়েছে, এবং তারা তাদের নিজ বাড়িতে গিয়েছে, তারা তাদের পরিবার আত্মীয় স্বজন গ্রামের মানুষের সাথে মিশেছে। সেখান থেকে দেখা যাচ্ছে এটা ছড়াতে খুব বেশি সময় লাগবে না আমাদের। এবং ভারতেও কি হয়েছিল, ভারতেও প্রায় মনে হচ্ছিল এটা শেষ হয়ে যাবে তাদের একটা লকডাউনের পরে। সেখানে তারা কুম্ভ মেলা করলো, তারপরে তারা হোলি করলো, তারপরে দেখলাম যে তারা একটা নির্বাচনী প্রচারণা করলো। এই সবকিছু মিলিয়েই কিন্তু ভারতের আজকের অবস্থা। তো আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশের অবস্থা দেখে আমরা যদি এটা অনুধাবন করতে না পারি, তাহলে সেটা হচ্ছে আমাদের জন্য খুব একটা সমস্যার বিষয় হবে। আর সবকিছু তো আসলে সরকারের দিকে তাকিয়ে থেকে লাভ নাই। আমি একজন মানুষ যদি আমার ব্যক্তিগত উদ্যোগে এতগুলো মানুষের জন্য কাজ করতে পারি, তাহলে প্রত্যেকেই যদি ছোট করে নিজ এলাকায়, পাড়া মহল্লায় তারা এইভাবে কাজ করতে পারে, তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আমরা শুধুমাত্র একা সরকার বলতে তো আমরা বুঝি শেখ হাসিনাকে। শেখ হাসিনা সবকিছু কিভাবে করবে, এটা তো ইম্পসিবল। আপনি দেখেন, একবার লকডাউন দিচ্ছে, আরেকবার বলতেছে মার্কেট খোলা থাকবে, রবিবার থেকে সব শপিং মল খোলা 9টা পর্যন্ত থাকবে। আবার বলা হচ্ছে যে 28 তারিখের পর লকডাউন উঠে দিবে। আবার বলা হচ্ছে 5ই মে পর্যন্ত থাকবে। দেখা যাচ্ছে যে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে একটা সমন্বয়হীনতা আছে, এটা পরিষ্কার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে অনেক সমন্বয়হীনতা আছে, সেটা পরিষ্কার। কিন্তু সেই জন্য দেখা যাচ্ছে সবকিছু প্রধানমন্ত্রীর ঘাড়ে চাপিয়ে দিলে তো হবে না। আমাদের দায়িত্বটা কি? আমাদেরও তো কিছু দায়িত্ব আছে, প্রধানমন্ত্রীকে হেল্প করা, জনগণকে হেল্প করা। কারণ প্রধানমন্ত্রীও তো কাজ করছে সারা পৃথিবীতে, কিন্তু কোন সরকার, কোন, আপনি যাদের কথাই বলেন, আপনি নিউজিল্যান্ডের দিকে দেখেন, জাসিন্ডা আর্ডেন কিভাবে এটা করলো, কারণ তাদের দেশের জনগণ সচেতন এবং সরকারের মধ্যে ছোট দেশ সমন্বয়হীনতা নেই। এবং আমাদের দেশ, আমাদের মতো ডেভেলপিং কান্ট্রি যদি আপনি তুলনা করেন, আপনার দেখতে হবে ভিয়েতনামের দিকে, যে ভিয়েতনাম কিভাবে এটা কন্ট্রোল করলো। আপনি থাইল্যান্ডের দিকে দেখেন, তারা কিভাবে এটা কন্ট্রোল করলো। সিঙ্গাপুরকে দেখেন, তাদের লকডাউনটা হচ্ছে প্রকৃতপক্ষে লকডাউন। তাদের লকডাউনটা আমাদের দেশের লুঙ্গির গিটের মতো লকডাউন না, যে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। তারা সবকিছুকেই বর্ডারটা আগে ক্লোজ করে দিয়েছে ভিয়েতনাম, এবং সেই কারণে ভিয়েতনামে আজকে কোনো ধরনের কোভিড কমপ্লিকেশন নাই। আমাদের যে এই যে ইন্ডিয়ার সাথে বর্ডারটা ক্লোজ করা হলো, এটা কিন্তু একটা যুগান্তকারী সিদ্ধান্ত। আবার আমরা দেখছি যে অনেক লরি, বাস, ট্রাক প্রত্যেকদিন ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসছে। এখানে আবার একটা সমন্বয়হীনতা দেখা যাচ্ছে। সরকার কিন্তু পদক্ষেপ নিয়েছে, কিন্তু পদক্ষেপের বাস্তবায়নটা তো আর প্রধানমন্ত্রী নিজে যে বর্ডারে যে করে দিয়ে আসবে না। সেখানে দায়িত্বরত যারা আছেন, সরকারের প্রতিনিধি যারা আছেন, তারা যদি দায়িত্ব পালন না করেন, সেখানে তো এটা আলটিমেটলি সরকারের ভালো উদ্যোগ থাকলেও এই ব্যর্থতার দায় আবার সরকারের ঘাড়ে যেই পড়ছে। জি। তো আমরা এই মধ্যে না করে জনগণেরও উচিত, বেসরকারি ভাবেও যারা আছেন তাদের প্রত্যেকের কিন্তু উচিত এই ধরনের একটা মহামারীতে সবাই সকলকে সাহায্য করার জন্য এগিয়ে আসা, নিজ নিজ জায়গা থেকে। প্রতিদিন যদি 10 তাহলে অনেক অনেক উপকার হয়। আমি ব্যারিস্টার আহসান হাবিব, আমি আপনার কাছে আসব। আপনার কথা থেকে যেই উদ্বেগ প্রকাশ হলো যে আমাদের প্রতিবেশী দেশ ভারতের সংক্রমণের পরিস্থিতি দেখে বাংলাদেশের মানুষকে সচেতন করার জন্য আপনার ভেতরে একটি তাগিদ দেখতে পেলাম। এই প্রসঙ্গ নিয়েই আমি ডক্টর বিদ্যুৎ বড়ুয়ার কাছে যেতে চাই। যে কথাটি বলা হচ্ছে যে ভারতে 3টি ধরনের একটি মিথস্ক্রিয়া হয়ে নতুন একটি ধরন হয়েছে যা সংক্রমণের ক্ষমতা অনেক বেশি রাখে। এখন আমার প্রশ্ন হলো যে তাহলে যেই পদ্ধতিতে ভাইরাস ছড়ানো থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখার কথা বলছিলাম, এখন কি সেসব পদ্ধতি অনুসরণ করলে ভারতের এই ভাইরাস থেকে বাঁচা যাবে না? ডক্টর বিদ্যুৎ বড়ুয়া। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আসলে
নাইজেরিয়ান ভাইরাস, ইন্ডিয়ান ভাইরাস, যুক্তরাজ্যের ভাইরাস, যত ধরনের ভাইরাসের কথা আমরা বলি না কেন, এর থেকে প্রতিরোধ বা প্রতিরক্ষার উপায় তো একটাই, স্বাস্থ্যবিধি মানতে হবে আমাদের। এখন এর কোনো বিকল্প নাই। যত ধরনের মিউটেন্ট হোক, সেটা তো একটাই উপায়, মাস্ক পরতে হবে, স্যানিটাইজ ইউজ করতে হবে, আর হচ্ছে দূরত্ব মেনটেন করা। আমাদের যখন করোনা সংক্রমণ যখন ফেব্রুয়ারি মার্চের দিকে প্রায় 2-3% দিকে চলে আসছিল, আমার দেশের মানুষ তো সেটাকে অনেকটা উদযাপন করেছে, জন্মদিনের উৎসব, বিয়ে উৎসব, অনেক কিছু, যে মানে অনেকটা অবহেলা উদাসীনতায় তারা আবার সেই সংক্রমণের হাত থেকে অনেক বেশি নিয়ে এসেছে। সুতরাং কোন ধরনের নিউট্রিয়েন্ট আসলো বাংলাদেশে, এটা আমার কাছে বিপজ্জ বিষয় নয়। বাংলাদেশ সরকার লকডাউন দিয়েছে, লকডাউন দিলে লকডাউনের বিরুদ্ধে মিছিল করেছে, লকডাউন ভাঙতে চাচ্ছে। এখন যে সব মানুষরা সবচেয়ে লকডাউনের বিপক্ষে কথা বলে, যাদের জন্য লকডাউন ক্ষতিকর, মানে যেটা হচ্ছে খেটে খাওয়া মানুষ, যারা দিনে এনে দিনে খায়, নিম্ন মধ্যবিত্ত, তাদের মধ্যে কিন্তু এই যে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা সবচেয়ে বেশি। আপনি লক্ষ্য করবেন, বাইরে দিয়ে গেলে যারা মধ্যবিত্ত তারা কিন্তু ভয়ে, নিজের জীবনে ভয়ে মাস্ক পরছে, কিন্তু যাদের জন্য লকডাউন বিপজ্জনক তারা কিন্তু এই জিনিসটা করছে না। তা আমার মনে হয় যে কি, এই লকডাউন কতদিন চলবে, 5 তারিখ পর্যন্ত সীমিত আকারে দিয়েছে। আমার মনে হয় যে কি, বাংলাদেশ তো বেশি উন্নতশীল দেশ, অনেক বেশি ধনী দেশ না, এখানে হচ্ছে অনেক 16-17 কোটি মানুষ জীবন জীবিকার বিষয়ে সবকিছু বিবেচ্য করে। আমরা যদি স্বাস্থ্যবিধি মানার বিষয়টি মনিটরিং করতে পারি, সেটার প্রতি জোর দিই, সেটা স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাসেবক যারা রয়েছে, রাজনৈতিক সামাজিক সংগঠন যারা রয়েছে, প্রত্যেকটা এলাকা ভিত্তিক তারা যদি এই স্বাস্থ্যবিধি মানার উপর যদি আমরা বেশি জোর দিয়ে প্রচারটা চালাই, আমার মনে হয় করোনা সংক্রমণটা অনেকটা কমিয়ে আনা সম্ভব। আমি আপনার কাছে আবার আসবো। তাহলে ডক্টর আবুল হাসনাত মিল্টন, এই মুহূর্তে মানুষকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা, ভাইরাস থেকে নিজেকে বাঁচিয়ে রাখার উপায়গুলো শিখিয়ে দেওয়াও কি মানবতার পাশে দাঁড়ানো? ধন্যবাদ। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কোনো মহামারীতে বা জনস্বাস্থ্য সমস্যা মোকাবেলায় একটা গুরুত্বপূর্ণ অংশ হলো মানুষের আচরণগত পরিবর্তন আনা। এখানে যেমন আমরা বলছি মাস্ক পরতে হবে, কিন্তু আমরা বিভিন্ন সময় দেখছি যে বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষজন মাস্ক পরার ব্যাপারে কনভিন্স না। এমনও বলতে শোনা গেছে যে আমার 14 গোষ্ঠী কারো করোনা হয়নি, মাস্ক পরে কি আমি মারা যাব? এটা কিন্তু বাংলাদেশেরই কেউ না কেউ বলছে। এটা তারকে আমি দোষ দেই না। আমাদের বাংলাদেশে এক সময় মানুষ গ্রাম অঞ্চলে খোলা স্থানে মল ত্যাগ, মানুষকে আমরা স্যানিটারি টয়লেট ব্যবহারে উদ্বুদ্ধ করেছি। এই আচরণগত পরিবর্তনের জন্য অনেক 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 কর্মসূচি। সেই তুলনায় করোনায় স্বাস্থ্যবিধি কেন মানতে হবে, মানলে কি উপকার হবে, এইগুলো জানানোর জন্য যে কর্মসূচি তৃণমূল পর্যায় পর্যন্ত নেওয়া দরকার ছিল, এবং সেই কর্মসূচি বাস্তবায়নে যাদের ইনভলভ করা দরকার ছিল, সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা, এনজিও, সেই জায়গাগুলোতে কিন্তু এখনো কাজ করার সুযোগ আছে। একটা প্রস্তাব আমি খুব স্পেসিফিক দিতে চাই, যে আমাদের বাংলাদেশে আমরা ধরেন এই যে নিউজিল্যান্ডের কথা বললেন, অস্ট্রেলিয়া, আমি আছি এখানে, কেউ দেশের বাইরে থেকে এলে 14 দিন ম্যান্ডেটরি কোয়ারেন্টাইন করতে হয়। এই কয়েকদিন আগে বাংলাদেশ থেকে 2 জন এসেছিলেন এবং 2 জন হোটেলে থেকে 5ম দিনে 2 জনেরই করোনা পজিটিভ হয়েছে, আমাদের বাংলাদেশে, আমাদের চেনা, এবং তার মধ্যে একজন হাসপাতালে গিয়েছে শ্বাসকষ্ট। তো এই যে কোয়ারেন্টাইনের এই জায়গাগুলো, কিন্তু বাংলাদেশের কোয়ারেন্টাইনের নিয়মটা আলাদা। 3 থেকে 5 দিন বিভিন্ন শর্ত সাপেক্ষে হোটেলে থাকতে হতে পারে, অথবা বাড়িতে 2 সপ্তাহ বা 14 দিন হোম কোয়ারেন্টাইন করতে হবে। হোম কোয়ারেন্টাইন করছে কিনা এটা কিভাবে আপনি নিশ্চিত করবেন? এই জায়গাটায় আমার কাছে মনে হচ্ছে যে এলাকা ভিত্তিক, বিশেষ করে যেসব জায়গায় করোনার প্রকোপটা বেশি, সেই সব জায়গায় এলাকা ভিত্তিক স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করা। এলাকার ভিতরে আপনি একটা ভলেন্টিয়ার টিম তৈরি করে দেবেন। তাদের কাজ হবে যে কেউ যদি দেশের বাইরে থেকে আসে এবং হোম কোয়ারেন্টাইনে থাকার কথা, তারা নিশ্চিত করবে সেই লোকটা হোম কোয়ারেন্টাইনে আছে কিনা। কারো যদি কোনো বিশেষ কষ্ট হয়, তাহলে ওই স্বেচ্ছাসেবক টিম বা ভলেন্টিয়ার টিমের কাছে তারা রিপোর্ট করবে। সেটা খাবারের অভাব হতে পারে, চিকিৎসার প্রয়োজন হতে পারে। তো আমরা যদি এলাকা ভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠন করি,
তাহলে এবং এই জায়গাটায় আমাদের রাজনৈতিক দলগুলোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ আছে, এবং আমরা সরকারের কাছে 100 দিনে করোনা মোকাবেলার একটা প্রস্তাব গত বছর দিয়েছিলাম। সেখানে আমরা বলেছিলাম এবং প্রয়োজনে এই স্বেচ্ছাসেবকদের একটা সম্মানীয় দেওয়া যেতে পারে, সামান্য পরিমাণে হলেও, তাতে তারাও উদ্বুদ্ধ হয়। এবং এই স্বেচ্ছাসেবক দল তৈরি করলে যেটা হবে, আপনার কিন্তু তৃণমূলে তখন আর লোক বলের ঘাটতি থাকবে না, বা সবসময় আপনি পুলিশের উপর নির্ভর করতে পারবেন না। পুলিশ প্রতি মুহূর্তে একটা লোকে হোম কোয়ারেন্টাইনে চেক করবে, এটা আসলে অবাস্তব একটা পরিকল্পনা। সুতরাং আমার মনে হয় যে রাজনৈতিক দল বা সামাজিক সংগঠনের নেতৃত্বে আমরা যদি প্রতিটা এলাকায় এই ভলেন্টিয়ার্স টিম তৈরি করি, এবং তারা যদি এই পাবলিক হেলথ মেজার্স গুলো যদি সুপারভাইজ করে, সেটা হোম কোয়ারেন্টাইন হোক বা বিভিন্ন মানুষের প্রয়োজন, তাহলে কিন্তু দেখবেন যে সারা দেশে একটা গণজাগরণ যেমন হচ্ছে, এই সমস্যাগুলো তেমন বেশি অ্যাড্রেস করা যাচ্ছে। আমার মনে হয় যে এইটা একটা জায়গা। আরেকটা জিনিস আমাদের একটু প্রস্তুত থাকতে হবে, যেহেতু পার্শ্ববর্তী ভারতের এই যে অবস্থা, সেটার একটা ছোঁয়া বাংলাদেশে লাগতে পারে, এবং বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা তো ভারতের চাইতে স্ট্রং না। সুতরাং আমাদের একটু আগাম কিছু পরিকল্পনা করতে হবে, আমাদের স্বাস্থ্যবিধি যাতে মানে সেই ব্যবস্থাটা করতেই হবে, এটা কোনো বিকল্প নেই। দ্বিতীয় হলো আমাদের অক্সিজেন ম্যানেজমেন্টটা নিয়ে এখনই ভাবতে হবে, যে আমাদের স্বাস্থ্যের জন্য যে অক্সিজেনটা আমরা তৈরি করি, কিছুটা আমরা আমদানি করতাম ভারত থেকে, সেটা বন্ধ হয়ে গেছে বা যাবে। সুতরাং আমাদের নিজেদের অক্সিজেনের স্বয়ংসম্পূর্ণ হতে হবে। প্রয়োজনে শিল্প খাতে ব্যবহৃত অক্সিজেন স্বাস্থ্য খাতে নিয়ে এসে আগামী 2-3 সপ্তাহের অক্সিজেন প্রস্তুতিটা আমাদের এখনই নিয়ে রাখতে হবে। কারণ করোনায় দেখা গেছে সুনির্দিষ্ট চিকিৎসার অভাবে একটা পর্যায়ে অক্সিজেনই প্রধান চিকিৎসা হয়ে যাচ্ছে। সুতরাং আমার মনে হয় যে আমাদের নীতি নির্ধারকরা, আমাদের স্বাস্থ্য অধিদপ্তর আছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় আছেন, আমাদের এই অক্সিজেন ম্যানেজমেন্টটা নিয়ে এখনই কাজ করতে হবে, যে আগামী 3 সপ্তাহে প্রয়োজনীয় অক্সিজেন যেন আমরা স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দ রাখি। প্রয়োজনে শিল্প খাতে আপাতত অক্সিজেন সরবরাহটা একটু কমিয়ে দিন। সো দুটো ইম্পর্টেন্ট থিং, একটা হলো অক্সিজেন ম্যানেজমেন্ট, আর একটা হলো কমিউনিটি লেভেলে বা তৃণমূল পর্যায়ে এলাকা ভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠন করে তাদেরও এই করোনা মোকাবেলায় ইনভলভ করা, সক্রিয় করা। এবং সেক্ষেত্রে দেখবেন যে সরকার যে কথাগুলো বলছে সেটা বাস্তবায়নে মানুষ এগিয়ে আসছে, এবং আমরা করোনা নিয়ন্ত্রণে যদি মানুষকে মুখ্য বিবেচনা করে, মানুষকে কেন্দ্র করে আমাদের পরিকল্পনাগুলো করি, তাহলে আমাদের সাফল্যগুলো আরো আরো ভালো কিছু আমরা অর্জন করতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে। একটা ছোট বিরতির সময় হয়ে এলো। বিরতি থেকে ফিরে আরো অনেক বিশ্লেষণ রয়েছে, আমাদের সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক। আবারও স্বাগত। আপনারা দেখছেন SSRM জনতন্ত্র গণতন্ত্র। জনাব ব্যারিস্টার হাসান হাবিব, আপনাকে দিয়ে আলোচনা এই পর্বে শুরু করি। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি। ডক্টর আবুল হাসনাত মিল্টন বলছেন যে অক্সিজেন ব্যবস্থাপনার দিকে আগামী অন্তত 2 সপ্তাহ লক্ষ্য রাখতে হবে বিশেষভাবে। পাশাপাশি তিনি স্বেচ্ছাসেবক তৈরি করে এলাকা ভিত্তিক কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা বা লোকজনের অসুবিধাগুলো দূর করার দিকেই তিনি লক্ষ্য রাখার পক্ষে বলছেন। তো এখন এলাকা ভিত্তিক এই সহযোগিতার যে রূপরেখার কথা ডক্টর আবুল হাসনাত মিল্টন বলছেন, আপনি এটাকে কিভাবে দেখেন? উনি যথার্থই বলেছেন, কিন্তু কাজটা আমরা কিভাবে করব সেটা হচ্ছে বড় বিষয়। কারণ হচ্ছে যেমন আমরা আমাদের একটি প্রতিষ্ঠান আছে পরিবর্তন ফাউন্ডেশন। আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি যে বিভিন্ন এলাকায় কিভাবে, অনেক ভলান্টিয়াররা আমাদের সাথে যোগ দিতে চাচ্ছেন, আমাদেরকে প্রায় আমাদের ফেসবুক পেজে মেসেজ পাঠাচ্ছেন। তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকেই পাঠাচ্ছেন, খাগড়াছড়ি রাঙামাটি থেকে শুরু করে একদম বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, উত্তরবঙ্গ থেকে সব জায়গায়। তো তার মানে হচ্ছে যে অনেক মানুষজন ভলান্টিয়ার কাজটা করতে চাচ্ছে। আর সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের মতো এই ধরনের অন্যান্য আরো যে সকল অর্গানাইজেশন গুলো আছে, বিদ্যানন্দ আছে এবং আরো অন্যান্য যেসব অর্গানাইজেশন গুলো আছে, তাদের সকল স্বেচ্ছাসেবী টিম কিন্তু কাজ করছে, কিন্তু এটা কিন্তু অপ্রতুল, এটা কিন্তু যথেষ্ট না। তো সেই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে যে আমরা জানি
যে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের অঙ্গ সংগঠনগুলো থাকে, আমি আওয়ামী লীগের একজন সমর্থক কর্মী। আমাদের দলের যে যারা আছে, ছাত্রলীগ, তারপর যুবলীগ, আমাদের আওয়ামী লীগের কর্মীরা যারা আছেন, বিরোধী দলে যারা আছেন, বিএনপির ছাত্র দল, যুব দল, তো এটা কখন কেন কাজে আসবে? স্বেচ্ছাসেবক লীগ, স্বেচ্ছাসেবক দল, এক্স্যাক্টলি, স্বেচ্ছাসেবক লীগ আছে, স্বেচ্ছাসেবক দল আছে, আমি সবার নাম নিচ্ছি না, বাট আপনি যাদেরকে বলবেন। এই হেফাজত কবে কাজে আসবে? হেফাজতের যে এত মানুষ মিছিলে দেখি, এরা কি মিছিল মিটিং করার জন্য, সরকারের বিরুদ্ধে বলার জন্য বা ইসলামের পক্ষে কথা বলার জন্য? আমাদের ইসলামের পক্ষে তো বলা আছে যে মহামারীতে বা যে কোনো বিষয়ে আগে মানুষের জীবন রক্ষা করার জন্য কাজ করার জন্য। দিনের শিক্ষা তো আমাদেরকে এটাই দেয়। তো দেখা যায় যে আমাদের প্রত্যেকটা বিষয় রাজনৈতিক হয়ে যায়, কাজের কাজ কেউ কিছু করে না। বাট আমার আহ্বান থাকবে যে এই যে আমাদের এত বিশাল একটা ফোর্স আছে, এদের এগিয়ে আসা উচিত। এদের নেতৃত্বে যারা আছেন, আমাদের লিডাররা যারা আছেন, তারা আরেকটু অ্যাক্টিভ হবেন আমরা আশা করি। আমার দলের প্রতিও আহ্বান থাকবে, বিরোধী দলের প্রতিও আহ্বান থাকবে, কারণ আমরা যদি বেঁচে থাকি তাহলে আমরা রাজনীতির মাঠে অনেক লড়াই করতে পারবো, মারামারি করতে পারবো। আগে তো মহামারীতে বেঁচে থাকতে হবে ফাইট করার জন্য, তাই না? তো এই বিষয়টা আর কবে আপনারা, আর কত মানুষ মারা গেলে আপনারা এটা রিয়েলাইজ করবেন আমি জানি না। আপনারা জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে প্রায় 34% জনসংখ্যার হচ্ছে বয়সে তরুণ, এবং যেটাকে আমরা মিলেনিয়ালস বলি। হ্যাঁ, এবং সারা পৃথিবীতে কিন্তু এটা অনেক বছর, হাজার বছর পর পর কোনো একটা দেশে এরকম আসে যে একটা দেশের মূল জনগোষ্ঠীর প্রায় 1/3 হচ্ছে এই মিলেনিয়াল গ্রুপটা থাকে। এই যে একটা তরুণ ফোর্স, এই যে এরাই তো সব জায়গায় যে স্বেচ্ছাসেবকের ভূমিকাটা পালন করে, এদেরকে কি আমরা ঠিকভাবে কাজে লাগাতে পারছি? আমাদের যারা মোটিভেশনাল স্পিকার, এরা কোথায়? এরা কি মোটিভেশন দিচ্ছে? আমাদের যারা নায়ক নায়িকারা আছেন, যারা কিছুদিন পরে আবার ইলেকশনের সময় যে সরকার থেকে নমিনেশন নিয়ে আসবেন, তারা কই? আমাদের যারা সেলিব্রিটিরা আছেন, ইউটিউব সেলিব্রিটি, আমাদের যারা টেলিভিশন সেলিব্রিটিরা আছেন, যারা মডেল আছেন, এদের নাম বলছি কারণ এদেরকে মানুষ ফলো করে। এরা যখন বলবে মাস্ক পরেন, আমি আর আপনি বলার থেকে, আমাদের এই যে বিদ্যুৎ বড়ুয়া, আবুল হাসনাত আর আহসান হাবীব বলার থেকে, আপনি ভাইয়া, সাংবাদিক ভাই বলার থেকে যখন শাকিব খান বলবে, গ্রামের মানুষ শুনবে বেশি। এটা বাস্তবতা। তা নাহলে মমতাজ ভোট পায় কেন? তাকে নমিনেশনই বা দেওয়া হয় কেন? কারণ হচ্ছে তার একটা পাবলিক সাপোর্ট আছে। আপনার তো এটা বুঝতে হবে। আমাদের হেফাজতের যে মানুষরা আছে, ওয়াজের মধ্যে যারা ওয়াজ করেন, লক্ষ লক্ষ মানুষকে এনে, কই আমাদের আজহারী সাহেব বলছেন না কেন মানুষকে মাস্ক পরার জন্য? কেন স্বাস্থ্যবিধি সম্পর্কে, ওনার ভিউয়ার্স কত মিলিয়ন ভিউয়ার্স, উনি কেন স্বাস্থ্যবিধি সম্পর্কে মানুষজনকে জানাচ্ছেন না? উনি কেন বলছেন না যে ভারতে এটা হচ্ছে, আমাদের এটা করা উচিত? আমাদের সেলিব্রিটি ক্রিকেটারদের ভূমিকা কি, যাদেরকে আমরা প্রায় নেক্সট গড বানিয়ে ফেলছি এখন, যে যা কিছুই করুক ক্রিকেটাররা মানে তারকা সবে। এই বিষয়গুলো আপনাদের বুঝতে হবে যে বিপদের সময় কারা সেলিব্রিটি। আপনি বিদ্যানন্দ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটি এই মুহূর্তে। বিদ্যানন্দের প্রত্যেকটা যারা কাজ করছে স্বেচ্ছাসেবক, তারা হচ্ছে বাংলাদেশের প্রথম সেলিব্রিটি। মিডিয়ার উচিত এই ধরনের মানুষদেরকে তুলে আনা। আজকে আমি একটা খবরে দেখলাম যে কয়েকজন তৃতীয় লিঙ্গের মানুষ তারা কাজ করছে, এদেরকে দরকার মিডিয়ায় তুলে আনা। এরা হচ্ছে বাংলাদেশের, আমি নামই মেনশন করছি, এদেরকে তুলে আনা দরকার। কারণ মিডিয়ায় যখন আপনারা এই বিষয়গুলো প্রমোট করবেন, তখন আরো মানুষ হবে। এটা হচ্ছে বৃহান্নলা। তো বৃহান্নলা নামে একটা সংগঠন আছে, এদের নাম অবশ্যই আপনারা বেশি বেশি দেখাবেন টেলিভিশনে, সব জায়গায়। তারপরে আমাদের মতো সংগঠন নিয়ে যারা কাজ করছে, যে সকল ফাউন্ডেশন এগিয়ে আসছে, এদেরকে প্রচার করবেন। তাহলে এই যুব সমাজ উদ্বুদ্ধ হবে, তাহলে এই যুব সমাজ আমাদের সাথে কাজ করার জন্য উদ্বুদ্ধ হবে আরো বেশি। আমরা যে কাজ করছি, আপনি ভাবতে অবাক হবেন যে আমাদেরকে কোনো ধরনের লিডিং নিউজ পেপার কোনোদিন কোনো নিউজ করেনি আমাদের নাম, কারণ আমরা প্রচার বিমুখ, আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশের টপ লিডিং নিউজ পেপার কোনোদিন আমাদেরকে নিয়ে কোনো ফিচার করা নেই। করোনা আমরা 5,000 মানুষকে সহযোগিতা করেছি। আসে কি এখন খবরে? আসে হচ্ছে কোন মহিলা অভিনেত্রী কি কাপড় পরলেন, এটা হয় তাদের প্রথম নিউজ। না, দেশ মারা যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে। কোন ক্রিকেটার কাকে বিয়ে করলো, এটা নিউজ হয় কিভাবে করোনার মধ্যে বা করোনা যুগ ছাড়াও? আমাদেরকে তো আগে অনুধাবন করতে হবে যে আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন। আপনার পত্রিকা বিজ্ঞপ্তির জন্য আর মানুষের ক্লিক পাওয়ার জন্য, ভিউ পাওয়ার জন্য এসব করলে হবে না।
তো সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, প্রত্যেকের জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কিছুদিন আগে পুলিশের যে খারাপ ব্যবহার দেখলাম একজন ডাক্তারের সাথে, আবার ডাক্তারের যে ওই উদ্ধত আচরণ, অ্যারোগেন্স দেখলাম ম্যাজিস্ট্রেটের সাথে, পুলিশের সাথে। এই বাংলাদেশ তো বঙ্গবন্ধু বাংলাদেশ না, এই বাংলাদেশ তো সাধারণ জনগণের বাংলাদেশ না। এই ধরনের বাংলাদেশ না বিদ্যুৎ বড়ুয়া চায়, না ব্যারিস্টার আসাদ চায়, না হাসান মিল্টন চায়, না আপনি চান, সাধারণ জনগণও চায় না। কারণ পুলিশও ফ্রন্ট লাইনার, এই স্বাস্থ্যকর্মী ও ডাক্তারও কিন্তু ফ্রন্ট লাইনার। বাট দেখা যাচ্ছে যে তারা প্রত্যেকেই কিন্তু আমি কোন হুলুরে, আমি আইনমন্ত্রীকে ফোন দিচ্ছি, উনি বলছেন আপনার এসপির সাথে কথা বলেন। তো মানে কি আমাদের মধ্যে তো টলারেন্স কমে গেছে। অনেক আমাদের কিন্তু জি একসাথে অনেক কাজ অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ব্যারিস্টার হাসান হাবিব। জি, আপনার কথা অনেক পরিষ্কার। স্বেচ্ছাসেবকদের যে প্রসঙ্গ আপনি সামনে নিয়ে এলেন তা নিয়েই ডক্টর বিদ্যুৎ বড়ুয়ার কাছে যাই, কারণ বাংলাদেশে প্রথম করোনা নিয়ে যখন ভীতি ছড়িয়েছিল, সন্তানরা মাকে ফেলে চলে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে ডক্টর বিদ্যুৎ বড়ুয়া বেশ কিছু স্বেচ্ছাসেবক পেয়েছিলেন যারা জানতেন তারা আক্রান্ত হতে পারবেন করোনায়, কিন্তু তারপরও তারা এগিয়ে এসেছিল। এটি কি বাংলাদেশের চিত্র, ডক্টর বিদ্যুৎ বড়ুয়া? সেটা অনেকটা স্মৃতিখাতর। আসলে 2020 সালের মার্চ এপ্রিল যখন করোনা মানে আতঙ্ক, ভয়, পরিবার পরিজন, যার সর্দি কাশি হয়েছে তার থেকে অনেক দূরে। আর করোনা হলো তো অস্পৃশ্য, যে মা বাবা সন্তানকে লালন করছে সন্তানের কাছে অস্পৃশ্য হয়ে গেছেন। তেমন সময়ে ফিল হসপিটাল একটা সাহসের বাতিঘর হয়ে এসেছিল। আমি অত্যন্ত সৌভাগ্যবান যে অনেক ভলান্টিয়ার কে পেয়েছিলাম যারা জীবনের মায়া ত্যাগ করে মা বাবার বন্ড সাইন নিয়ে এসে, প্রাণহানির হয়তো কোনো কর্তৃপক্ষ দেয় না এমন ভাবে সাইন দিয়ে কাজ করেছিল। এমন ভলান্টিয়ারের কোনো অভাব নেই বাংলাদেশে, তাদেরকে সমন্বয় করার বিষয় রয়েছে। আমি আহসান হাবিবের সাথে আরেকটা কথা বলবো যে কি, আমাদের দেশে রাজনৈতিক দল, রাজনীতি মানে তো মানুষের উপকার করা, সে যে কোনো পরিস্থিতি হোক, যে কোনো দলের হোক, মটো একটাই, আমরা দেশের উপকার করব, মানুষের উপকার করব। কোন দল, কোন আদর্শের দল, এটা কোনো বিষয় না। কিন্তু আমরা যখন বড় বড় নেতারা আসে, আমরা বড় বড় বিলবোর্ড সাজাই, অনেক বড় বড় মিছিল, আমার ভাই তোমার ভাই, এই মাটি আমার গাটি করার জন্য অনেক টাকা পয়সা খরচ করি। সুতরাং অনেক সময় ইলেকশনের সময় বাসায় বাসায় গিয়ে আমরা ভোট প্রার্থনা করি, যে পৌঁছায় দিই। আমার হচ্ছে এইসব যে রাজনৈতিক দলগুলার উচিত এই সময় সেই টাকাটা, তো রাজনীতি যে থাকতো অনেক টাকা খরচ হতো, অন্তত ওখান থেকে মিনিমাম যদি আপনারা এই সাধারণ মানুষের জন্য যদি বাসায় বাসায় গিয়ে আপনারা ত্রাণ পৌঁছান, মাস্কের ক্যাম্পেইন করেন, স্যানিটাইজ করেন, প্রতিনিয়ত একটা যদি আপনারা অ্যাওয়ারনেস প্রোগ্রামও করেন, তাহলে আমার মনে হয় যে প্রত্যেকটা রাজনীতি যদি যথাযথ ভূমিকা পালন করে, আমার মনে হয় মানুষের সচেতনতা খুবই দরকার। যে মিল্টন ভাই খুবই চমৎকার বলেছেন যে আমাদের তো এই অ্যাওয়ারনেসটা খুবই দরকার, মাস্ক পরতে হবে, এগুলো বলার জন্য, মনিটরিং করার জন্য, যে এলাকা ভিত্তিক এসে হোম কোয়ারেন্টাইন হচ্ছে কিনা বিষয়গুলা, সেই জিনিসগুলো তো আমরা নিজেরাই তৈরি করতে পারি। আমাকে তো ফিল্ড হসপিটালে কেউ বলে নাই, আমরা নিজের তাগিদে মনে করেছি, একজন চিকিৎসক হিসেবে কাজ করার সুযোগ হয়েছে, আহ্বান করি, অনেককে পেয়ে গেছি, সাধারণ মানুষকে বেশি কাজ করেছি। সুতরাং সবাই সজাগে উদ্বুদ্ধ হতে হবে, কারণ ব্যক্তি এবং সামাজিক সম্পৃক্ততা ছাড়া এই মহামারী কখনো নিয়ন্ত্রণ করা যাবে না। লকডাউন বলেন, লকডাউনের পরে তো আরো বড় বড় শব্দ ব্যবহার করেন, তখনও কিন্তু এই মহামারী নিয়ন্ত্রণ করা যাবে না। স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক সংগঠন সবাইকে একত্রিত ভাবে, সমন্বিত ভাবে করোনা মহামারীতে কাজ করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ ডক্টর বিদ্যুৎ বড়ুয়া। ডক্টর আবুল হাসনাত মিল্টন, আপনি তো শুনলেন যে স্বেচ্ছাসেবক বাংলাদেশে পাওয়া যাবে এবং এই মুহূর্তে বাংলাদেশের দরকার একটি সামাজিক গণ আন্দোলনের মতো করে এই করোনার বিরুদ্ধে সবাই মিলে দাঁড়ানো, তাই কি বলবেন ডক্টর আবুল হাসনাত মিল্টন? জি, আমার মনে হয় যে আমাদের আরো দুজন যে বক্তা আছেন তারা এটা আরো বিশদভাবে বলেছেন, এবং আমার কাছে হলো যে এই যে স্বেচ্ছাসেবক দল গঠন করা বা কমিটি গঠন করা, এটার একটা সেন্ট্রাল কোঅর্ডিনেশন থাকতে হবে। এটা যদি রাজনৈতিক দল সমূহ করে, আমার কাছে মনে হয় যে এটা একটা কর্মসূচি হিসেবে নিতে হবে, এটা আবার র্যান্ডম ছেড়ে দেওয়া যাবে না, এবং এটা সাকসেসফুল হতে হবে। এবং এদের ফলে হয় কি, আপনি একদম তৃণমূল পর্যায় পর্যন্ত প্রয়োজনটা চিহ্নিত করতে পারবেন, যে মানুষের কখন কি লাগছে। আপনি যদি নিডটা আইডেন্টিফাই করতে পারেন, তাহলে সেটা আমরা সেই অনুযায়ী সরকার বলেন বা যারাই বলেন তারা এটা অ্যাড্রেস করতে পারবে। সো এই জিনিসটা স্ট্রাকচার ওয়েতে করতে হবে, এবং আমার মনে হয় যে এখনই এটা করার খুব উপযুক্ত সময়। কারণ লকডাউন নিয়ে আমাদের নানা রকমের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একটা জিনিস আপনাদের মাধ্যমে একটু আমি ক্লিয়ার করতে চাই, যে
লকডাউন মানে কিন্তু কারফিউ নয়। লকডাউন হলো নিয়ন্ত্রিত চলাচল, কন্ট্রোল মুভমেন্ট। যার যা প্রয়োজন হবে সে তখন সেই অনুযায়ী মুভ করবে, যার কোনো প্রয়োজন নেই সে ঘরে থাকবে। এখন আমার যদি মনে হয় একটা ওষুধের দোকানে যেতে হবে বা আমার যদি বাজারে যেতে হবে, আমি তখন যাবো এবং তখন আমি স্বাস্থ্য বিধিটা মানবো। মাস্ক পরতে হবে, এখন অনেকে আমরা বলছি যে প্রয়োজনে ডাবল মাস্ক, দুটো মাস্ক ব্যবহার করুন। সোশ্যাল ডিস্টেন্সিং আমরা যে বলি 3 ফিট থেকে 6 ফিট, যদি সেটা সম্ভব না হয় আমরা বলি স্মার্ট ফিজিক্যাল ডিস্টেন্স, যতদূর সম্ভব। আর প্রয়োজনে বারবার হাত ধোয়া সাবান পানি দিয়ে, সেই হাত ধোয়ার নিয়মগুলো, এবং এটা যদি আমরা রাস্তাঘাটে বিলবোর্ড পোস্টারের মাধ্যমেও যদি এই ইনফরমেশন গুলো দেই, টেলিভিশনের মাধ্যমে দেওয়া হচ্ছে। এবং যেটি বললেন যে আমাদের সেলিব্রিটিরা যখন এটা বলবে, সেলিব্রিটি বা সোশ্যাল এলিট, স্কুল শিক্ষক, মসজিদের ইমাম, এরা আমাদের হাতে আর সময় নেই। জনাব ডক্টর আবুল হাসনাত মিল্টন, মানুষের পাশে মানুষ দাঁড়াবে, এটাই যেন স্বাভাবিক হয়। আরও খবর ও বিশ্লেষণ জানতে আপনারা ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবেন।